মদ্যপান, ধূমপান ও মাদক সেবন স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। নমস্কার বন্ধুরা, আপনাদের রোমো রহস্য পডকাস্টে স্বাগত। আজ আপনাদের জন্য সত্যজিৎ রায়ের কাহিনী অবলম্বনে ফেলুদার একটি গোয়েন্দা গল্প, ফেলুদা ও অম্বর সেন অন্তর্ধান রহস্য। শুরু হচ্ছে ফেলুদা ও অম্বর সেন অন্তর্ধান রহস্য। আপনি তো আমার লেখা শুধরে দেন, বললেন লালমোহন বাবু। সেইটা আর এইবার থেকে দরকার হবে না। ফেলুদা তার প্রিয় সোফাটায় পা ছড়িয়ে বসে রুবিক্স কিউবের একটা পিরামিড সংস্করণ নিয়ে নাড়াচাড়া করছিল। সে মুখ না তুলেই বলল, বটে। নো স্যার, আমার পাড়ায় এক ভদ্রলোক এসেছেন। কাল পার্কে দেখা হলো, এক বেঞ্চিতে বসে কথা বললুম প্রায় আধ ঘন্টা ধরে। গ্রেট স্কলার, নাম মৃত্যুঞ্জয় সোম। স্কলার? হ্যাঁ স্কলার, বোধহয় হার্ভার্ড ইউনিভার্সিটির ডবল MA বা ওই ধরনের কিছু করেছেন। ফেলুদা এবার মুখ না তুলে পারল না। সে বলল, হার্ভার্ড নয় মশাই, ওটা হার্ভার্ড। হার্ভার্ড হার্ভার্ড সেটা আপনি বুঝলেন কি করে? নাকের সুরে মার্কিন মার্কা ইংরেজি বলেন ভদ্রলোক। ইংরাজিটা একটু বেশিই বলেন, তবে বিদ্যার লোক মশাই। থাকেন বহরমপুর, একটা বই লিখছেন, তাই নিয়ে রিসার্চ করবেন বলে কদিনের জন্য কলকাতায় এসেছেন। চেহারাতে বেশ একটা আছে বুঝলেন, ফ্রেঞ্চ কাট দাড়ি, চোখে সোনার বাইফোকাল, জামা কাপড়ও ধোপদুস্ত। আমার হান্ডুরাসে হাহাকারটা পড়তে দিয়েছিল, 36টা মিস্টেক দেখিয়ে দিলেন। তবে বাড়ি এনার্জেবল মশাই। তাহলে আর কি, আপনার পেট্রোল খরচা অনেক কমে যাবে এবার থেকে, আর গড়পার বালিগঞ্জ ঠেঙাতে হবে না। তবে ব্যাপারটা হচ্ছে কি? ব্যাপারটা কি হচ্ছে সেটা আর জানা গেল না, কেননা ঠিক এই সময় এসে পড়লেন ফেলুদার মক্কেল অম্বর সেন। 9টায় অ্যাপয়েন্টমেন্ট ছিল তার। ঘড়ির কাঁটায় কাঁটায় আমাদের কলিং বেল বেজে উঠল। অম্বর সেনের বয়স মনে হয় 45 থেকে 50-এর মধ্যে। ফর্সা রং, দাড়ি গোঁফ কামানো, চোখে পুরু ফ্রেমের চশমা, গায়ে পাঞ্জাবি আর ধুতি, ওপরে একটা পুরনো জামেওয়ার শাল। কাশ্মীর শাল যে কত রকম হয় সেটা সেদিন ফেলুদার সঙ্গে মিউজিয়ামে গিয়ে দেখে এসেছি। অম্বর সেন ফেলুদার মুখোমুখি চেয়ারে বসে বললেন, আপনি ব্যস্ত মানুষ, আমিও ব্যস্ত, কাজেই সময় নষ্ট না করে সোজা কাজের কথায় চলে যাওয়া যাক। আগে এই জিনিসটা একবার দেখুন। পাঞ্জাবির পকেট থেকে একটা কাগজ বের করে ভদ্রলোক ফেলুদার দিকে এগিয়ে দিলেন। খাতা থেকে ছেড়ে একটা পাতা, সেটাকে দলা করে পাকানো হয়েছিল। তারপর আবার হাত বুলিয়ে মসৃণ করার চেষ্টা করা হয়েছে। কাগজটাতে গোটা অক্ষরে লাল কালি দিয়ে লেখা, আমার সর্বনাশের শাস্তি ভোগ করার জন্য প্রস্তুত হও, আর 7 দিন মেয়াদ, পালিয়ে পথ পাবে না। কাগজটা নেড়ে চেড়ে ফেলুদা বলল, কিভাবে পেলেন এটা? আমার বাড়িতে একতলায় আমার কাজের ঘর, বললেন ভদ্রলোক। রাত্রিরে এসে জানালা দিয়ে ছুঁড়ে ডেস্কের উপর ফেলে দিয়ে গেছে। সকালে আমার চাকর লক্ষণ এটা পেয়ে আমার কাছে নিয়ে আসে। আপনার ঘর কি রাস্তার উপরে? না, ঘরের বাইরে বাগান, তারপর কম্পাউন্ড, তারপর রাস্তা, তবে দেওয়াল টপকানো যায়। সর্বনাশের কথা যে বলেছে সেটা কি? অম্বর সেন মাথা নেড়ে বললেন, দেখুন মিস্টার মিত্তির, আমি নির্ঝঞ্ঝাট মানুষ। আমার পেশা হলো ব্যবসা, তবে আসল কাজ আমার ভাইই করে। আমার 5 রকম অন্য শখ আছে, সেই সব নিয়ে আমি থাকি। সজ্ঞানে কারোর কখনো কোনো সর্বনাশ আমি করিনি। অন্তত এমন সর্বনাশ নিশ্চয়ই নয় যেটা এই হুমকি চিঠিকে জাস্টিফাই করতে পারে। ব্যাপারটা আমার কাছে সম্পূর্ণ অর্থহীন বলে মনে হচ্ছে। ফেলুদা ভুরু কুঁচকে একটুখানি ভেবে বলল, অবশ্য এটা এক ধরনের রসিকতাও হতে পারে, যাকে বলে প্র্যাকটিক্যাল জোক। আপনার পাড়ায় কাছাকাছির মধ্যে মস্তান ছেলেদের আস্তানা আছে?
অম্বর সেন বললেন, আমরা থাকি পাম অ্যাভিনিউতে। পূব দিকে কিছু দূরে একটা বস্তি আছে। সেখানে এই ধরনের ছেলে থাকা কিছুই আশ্চর্য নয়। পুজোর চাঁদার জন্য হামলা করে না? তা করে বটে, কিন্তু চাঁদা তো আমরা নিয়মিতই দিই। শ্রীনাথ চা এনেছে, তাই কাজের কথা কিছুক্ষণের জন্য বন্ধ হলো। লালমোহনবাবু দুবার বিড়বিড় করে রিভেঞ্জ কথাটা বললেন। ফেলুদা সেই সুযোগে আমাদের দুজনের সঙ্গে ভদ্রলোকের আলাপ করিয়ে দিল। আপনি বিখ্যাত লালমোহন গাঙ্গুলি না? ভদ্রলোক বেশ তৃপ্তি সহকারে চায়ে চুমুক দিয়ে ফেলুদার দিকে ফিরে বললেন, আসলে আপনার বিষয়ে আমি আপনার কাহিনীগুলো থেকেই জেনেছি, তাই মনে হলো আপনার কাছেই আসি। ফেলুদা বলল, পুলিশে খবর দেননি? আমার ভাই অবশ্য পুলিশের কথাই বলেছিল, কিন্তু আমি আবার এই সব বিষয়ে একটু আনঅর্থোডক্স। প্রচলিত নিয়মগুলো চট করে মানতে মন চায় না। আর সত্যি বলতে কি, এখনও বোধহয় অতটা বিচলিত হবার কারণ ঘটেনি। আপনার কাছে এলাম, তার একটা কারণ আছে। আপনাকে দেখারও একটা ইচ্ছে ছিল। আমাদের পরিবারে মোটামুটি সকলেই আপনাকে চেনে। আপনার পরিবারে আর কে কে আছেন? আমার ভাই অম্বুজ আছে, সে বিয়ে করেছে, আমি করিনি। অম্বুজের স্ত্রী আছে, একটি মেয়ে আছে বছর 10-এর। ছেলে দুটো বড়, তারা বাইরে থাকে। তাছাড়া আমার বিধবা মা আছেন, আর আছে আমাদের এক দুঃসম্পর্কী আত্মীয়, সে আমাদের বাড়িতেই মানুষ, ফ্যামিলি মেম্বার বলতে পারেন। তার বাইরে 3জন চাকর, একটি ঠিকেঝি, রান্নার লোক, মালি, দারোয়ান আর ড্রাইভার। আমরা থাকি 5/1 পাম অ্যাভিনিউতে। বাবা ছিলেন নামকরা হার্ট স্পেশালিস্ট অনাথ সেন। ফেলুদা একটু কিন্তু কিন্তু ভাব করছে দেখে ভদ্রলোক বললেন, আপনাকে আমি শুধু ব্যাপারটা জানিয়ে গেলাম। হতে পারে এটা একটা প্র্যাকটিক্যাল জোক ছাড়া আর কিছুই নয়। তবে কি জানেন, এই ধরনের রসিকতা টার্গেট বিখ্যাত ব্যক্তিদের মাঝে মাঝে হতে হয়, কিন্তু আমি তো আর তেমন কেউ নই। ফেলুদা বলল, বুঝতেই পারছেন, এ হুমকি যদি সম্পূর্ণ ভিত্তিহীন হয় তাহলে আমার পক্ষে কিছু করা সম্ভব নয়। তা যাই হোক, আপাতত এই চিঠিটা আমি রাখতে পারি তো? নিশ্চয়ই, ওটা তো আপনাকে দেবার জন্যই আনা। এমন একটা হুমকি চিঠি নিয়ে অমর সেনের ফেলুদার কাছে আসাটা একটু বাড়াবাড়ি বলেই মনে হচ্ছিল। পরের দিন সকালে পাম অ্যাভিনিউ থেকে যে ফোন এলো, তাতে সমস্তটা একটা অন্য চেহারা নিল। বসবার ঘর থেকে ফেলুদা ঘরে কলটা ট্রান্সফার করে দিয়ে কান লাগিয়ে যা শুনলাম তা হলো এই। কে মিস্টার মিত্তির? ওকে, হ্যাঁ। আমার নাম অম্বুজ সেন। কাল আমার দাদা বোধহয় আপনার ওখানে গিয়েছিলেন একটা হুমকি চিঠি নিয়ে। হ্যাঁ হ্যাঁ, বলুন। ওয়েল, হি ইজ মিসিং। মানে? দাদাকে পাওয়া যাচ্ছে না। দাদা রোজ ভোরে গাড়িতে করে বেরোন, গঙ্গার ধারে গাড়ি দাঁড় করিয়ে তারপর মাইল 2 হাঁটেন। আজও গেছিলেন, কিন্তু আজ আর ফেরেননি। সে কি? ড্রাইভার গাড়ি নিয়ে ফিরে এসেছে। 1 ঘন্টা ওয়েট করার পর ও তন্ন তন্ন করে খুঁজেও দাদার দেখা পেল না। পুলিশে জানিয়েছেন? সেখানে একটা গোলমাল আছে মিস্টার মিত্তির। আমার মায়ের বয়স 80, শরীরও ভালো নেই। ওনাকে দাদার ব্যাপারে কিছু জানায়নি। পুলিশ এলেই কিন্তু ব্যাপারটা চাপা থাকবে না, তখন ওনাকে সামলানো মুশকিল হয়ে যাবে। কাজেই আমাদের ইচ্ছা কেসটা আপনিই হ্যান্ডেল করুন। আপনার উপর আমাদের পুরো ভরসা আছে। অবশ্য আপনার উপযুক্ত পারিশ্রমিক আমি দেব। আমি তাহলে একবার ওখানে আসছি, অসুবিধা হবে না তো? মোটেই না, আপনি এখনই চলে আসুন। আমাদের বাড়ির নম্বরটা জানেন তো? 5/1 পাম অ্যাভিনিউ, তাই তো? হ্যাঁ হ্যাঁ, চলে আসুন। সাহেবী গাছের গাড়ি বারান্দাওয়ালা দোতলা ছাড়ানো বাড়ি, সামনে একটা ছোট বাগান, পিছনেও সবুজ দেখে মনে হলো বোধহয় টেনিস কোর্ট জাতীয় কিছু আছে। গেটের গায়ে শ্বেত পাথরের ফলকে অম্বরবাবুর
বাবার নাম, নামের পরে অনেকগুলো ইংরাজি অক্ষর, কমা ও ফুল স্টপ, সবশেষে ব্র্যাকেটের মধ্যে এডিন কথাটা দেখে বুঝলাম ভদ্রলোককে স্কটল্যান্ডে যেতে হয়েছিল ডাক্তারি পড়তে। যিনি আমাদের ট্যাক্সির শব্দ পেয়ে বেরিয়ে এলেন তার সঙ্গে অম্বরবাবুর আদলে মিল আছে, কিন্তু ইনি বেটে, মোটা আর কালো, অর্থাৎ মুখের মিল বাদ দিয়ে ইনি অম্বরবাবুর ঠিক উল্টো। আমাদের দেখে ভদ্রলোকের মুখে হাসি ফুটে উঠল। দুশ্চিন্তার ফলে সেটা সঙ্গে সঙ্গেই মিলিয়ে গেল। বললেন, আসুন আসুন, ভিতরে আসুন। শ্বেতপাথরের মেজেওয়ালা ল্যান্ডিং পেরিয়ে বৈঠকখানার ভিতরে ঢুকলাম। এখানেও মার্বেল এবং তার উপরে কার্পেট, আর তার উপর দামি দামি ফার্নিচার। যে সোফায় বসলাম সেটার গদি এত নরম যে আমার ভারে প্রায় 6 ইঞ্চি বসে গেল। রুনা, একবার এসো তো। একটি ফ্রক পরা মেয়ে এসে দরজায় দাঁড়িয়ে অবাক চোখে চেয়ে আছে ফেলুদার দিকে। অম্বুজবাবু ডাকতেই সে গুটি গুটি পায়ে ভিতরে এগিয়ে এলো। ইনি কে জানো? জিজ্ঞাস করলেন অম্বুজবাবু। মেয়েটি চাপা গলায় উত্তর দিল, ফেলুদা। আর ইনি তোপসে। ফেলুদা বলল, বাহ, তুমি তো আমাদের দুজনকেই চেনো দেখছি। মেয়েটি প্রশ্ন করল, লালমোহন বাবু কোথায়? বোঝা গেল সে এই তৃতীয় ব্যক্তিটিকে না দেখে কিছুটা হতাশ হয়েছে। ফেলুদা বলল, তিনি তো আসেননি, তবে তাকে একদিন নিশ্চয়ই নিয়ে আসব। এইবার মেয়েটি আমাকে জিজ্ঞাসা করলো আমি কেন এত মিথ্যে কথা বলি। আমি বললাম, এই রে, আমার সম্বন্ধে হঠাৎ এমন বদনাম কেন? ফেলুদা জিজ্ঞাসা করলো, মিথ্যে মানে? মেয়েটি বলল, মিথ্যেই তো। একটা বইতে লেখা আছে আমি ফেলুদার মাস্তুতো ভাই, আর একটা বইতে লেখা আছে আমি ফেলুদার জ্যাঠতুতো ভাই। ফেলুদাই আমাকে বাঁচিয়ে দিল। বলল, ওহ, প্রথমে মাস্তুতো ভাই লিখেছিল বটে, তখন ও গল্পের মতো বানিয়ে লিখতে চেষ্টা করেছিল। আমি ধমক দিতে তারপর সত্যি কথাটা বলল। আসলে জ্যাঠতুতো ভাইটাই ঠিক। আপনার সব অ্যাডভেঞ্চার ওর পড়া। বললেন অম্বুজ সেন। মেয়েটি জিজ্ঞাসা করলো তার জেঠুকে ফেলুদা খুঁজে দিতে পারবে। ফেলুদা বলল, চেষ্টা করতে হবে। তুমি যদি কোনো ক্লু জোগাড় করে দিতে পারো তাহলে তো কোনো কথাই নেই। ক্লু জানো তো? মেয়েটি বলল, জানি। আছে তোমার কাছে কোনো ক্লু যাতে আমরা চটপট করে বের করে দিতে পারি তোমার জেঠুকে? মেয়েটি বলল, ক্লু নাকি ফেলুদাকে নিজেই বার করতে হবে, কারণ সে ডিটেকটিভ। ফেলুদা বলল, তা ঠিক বলেছ, খুব চালাক মেয়ে তো তুমি। কি নাম তোমার? একটা নাম তো জানি, অন্যটা কি? মেয়েটি বলল, তার ভালো নাম ঝর্ণা। ফেলুদা অম্বুজবাবুর দিকে ফিরল এবং বলল, দেখুন, আপনাদের দিক থেকে কতগুলো ব্যাপারে সাহায্য না পেলে কিন্তু আমার পক্ষে এগোনো মুশকিল হবে। কি সাহায্য বলুন? প্রথমত আপনাদের সকলের সঙ্গে কথাবার্তা বলতে হবে। আপনার দাদার সঙ্গে আমার মাত্র কয়েক মিনিটের আলাপ, তাকে আমার আর একটু ভালো করে চিনতে হবে। তার কাজের ঘরটা একবার দেখা দরকার, এমনকি দরকার হলে তার জিনিসপত্র একটু ঘেঁটে দেখতে হবে। আশা করি আপনাদের আপত্তি হবে না। অম্বুজবাবু বললেন, মোটেই না। আর আপনার দাদা যেখানে মর্নিং ওয়াকে যেতেন সেই জায়গাটা একবার দেখে আসা দরকার। কোনো অসুবিধা নেই, আমাদের ড্রাইভার বিলাস আপনাদের গাড়ি করে নিয়ে যাবে সেই জায়গায়। ফেলুদা সোফা ছেড়ে উঠে পায়চারি আরম্ভ করলো। 3টে বড় বড় বুক সেলফ, বোঝাই করা বই, সেই দিকে তার দৃষ্টি গেল। এইসব বই কার? সবই দাদার। নানা বিষয়ে ইন্টারেস্ট আছে দেখছি। আগে হ্যাঁ, এমনকি গোয়েন্দাগিরি সম্বন্ধেও তো বই আছে দেখছি। হ্যাঁ, একসময় ওটা নিয়েও পড়াশোনা করেছেন। বিজ্ঞান, ইতিহাস, রান্নার বই, মুদ্রা সংগ্রহ, থিয়েটারটা দাদার নেশা বলতে পারেন। আমাদের মাঠে পুজোর সময় স্টেজ বেঁধে নাটক হতো। দাদা নির্দেশক। ফ্যামিলির সকলেই রং ঢং মেখে নেমে পড়ে, এমনকি ইনিও। রুনার দিকে দেখিয়ে দিলেন অম্বুজবাবু। রুনা এখনো সেইভাবেই হাঁ করে চেয়ে আছে ফেলুদার দিকে। এবারে অম্বরবাবুর কাজের ঘরটা একটু দেখতে পারি? আসুন আমার সঙ্গে। অম্বুজবাবু উঠে পড়লেন সোফা থেকে।
বৈঠকখানার পাশে একটা প্যাসেজ, সেটা পেরিয়ে পিছনে মাঠের দিকে একটা ঘরে গিয়ে ঢুকলাম আমরা। পূব দিকে জানলা দিয়ে রোদ এসে ঘরটা আলো করে দিয়েছে। একটা বড় ডেস্ক, তার সামনে একটা রিভলিং চেয়ার, উল্টো দিকে আরও দুটো চেয়ার, জানলার ধারে একটা আরাম কেদারা। এছাড়া টেবিলের পিছন দিকে রয়েছে একটা সেলফ, একটা ক্যাবিনেট আর একটা গোদরেজের আলমারি। তার পাশে দেওয়ালে একটা ফোল্ডিং ব্র্যাকেট থেকে হ্যাঙ্গারে ঝুলছে একটা ছাই রঙের কোট। ডেস্কের উপরটা দেখলে মনে হয় অম্বরবাবু বেশ গোছানো লোক ছিলেন। কাগজপত্র, টেলিফোন, পেন হোল্ডার, পিন ক্যাপসুল, পেপারওয়েট, চিঠির র্যাক সব পরিপাটি করে সাজানো। একটা ডেট ক্যালেন্ডার রয়েছে, তার তারিখটা 3 দিন আগের। ব্যাপারটা আমারও খটকা লেগেছিল। ফেলুদা সেটার দিকে অম্বুজবাবু দৃষ্টি আকর্ষণ করায় ভদ্রলোক বললেন, দাদাকে কয়েকদিন থেকেই অন্যমনস্ক দেখছিলাম। সচরাচর দাদার এরকম ভুল হয় না, কিন্তু ফেলুদা খুঁতখুঁতে মানুষ। সে নিজেই শনিবার 2টা বদলে মঙ্গলবার 5ই করে দিল। ফেলুদা জিজ্ঞাসা করলো, দেরাজটা একবার খুলে দেখতে পারি কি? দেখুন না। 3টে দেরাজি পরপর খুলে তার ভিতরের জিনিসপত্র হাতড়ে দেখল ফেলুদা। উপরের দেরাজ থেকে পাওয়া গেল এক টুকরো কাগজ। তার সম্বন্ধে মনে হলো ফেলুদা একটু কৌতূহল হয়েছে, কারণ সেটা ঘুরিয়ে ফিরিয়ে দেখছে বারবার। হিমালয়ান অপটিক্যালস থেকে চশমা করাতেন বুঝি আপনার দাদা? একটা ক্যাশ মেমো দেখছি, তারিখটা 7 দিন আগের। নতুন চশমা করেছিলেন বুঝি? পিছন থেকে রুনা বলে উঠল, না, সেও আমাদের পিছন পিছন এসেছে। ফেলুদা জিজ্ঞাসা করলো, তুমি কি করে জানলে রুনা? সে উত্তর দিল তাকে নাকি তার জেঠু দেখায়নি। অম্বুজবাবু একটু হেসে বললেন, দাদা যে কখন কী সব করেছেন তার খবর আমরা সবসময় পেতাম না। প্যাসেজ থেকে বেরিয়ে এসে ফেলুদা বলল, আপনাদের এক আত্মীয় এখানে থাকেন বোধহয়। কে, সমরেশ? হ্যাঁ, থাকে বই কি। ফেলুদার অনুরোধে সমরেশকে ডেকে পাঠানো হলো। বছর 35 বয়স, মুখে বসন্তের দাগ, চোখে পুরু চশমা, একটু যেন আড়ষ্ট ভাব নিয়ে ভদ্রলোক এসে দাঁড়ালো আমাদের থেকে হাত 10 দূরে। ফেলুদা বলল, বসুন। বেশ কিছুটা দূরে একটা চেয়ারে বসলেন সমরেশ বাবু। আপনার পদবিটা যেন কি? একে মল্লিক। কদিন আছেন এ বাড়িতে? বছর 25। কি করেন? একটা ফিল্ম ডিস্ট্রিবিউশন অফিসে কাজ করি। কোথায়? আগে ধর্মতলায়। কি নাম কোম্পানির? কোহিনূর পিকচার্স। কদিন আছেন ওখানে? আগে 7 বছর। তার আগে কি করতেন? এই বাড়ির কাজকর্ম। হাত দুটো ভাঁজ করে হাঁটুর মধ্যে চেপে রেখেছেন ভদ্রলোক, যাকে বলে জুবুথুবু ভাব। ফেলুদা জিজ্ঞাসা করলো, আপনি অম্বরবাবুর অন্তর্ধানের ব্যাপারে কোনো আলোকপাত করতে পারবেন? সমরেশবাবু চুপ করে রইল। ফেলুদা জিজ্ঞাসা করলো, তিনি হুমকির চিঠি পেয়েছিলেন জানেন? আগে জানি। আপনার ঘর কি বাড়ির একতলাতে? আগে হ্যাঁ। অম্বরবাবুর কাছে বাইরের লোকজন দেখা করতে আসতো? তা আসতো মাঝে মাঝে। সেইটা লক্ষ্য করিনি, তবে তবে কি? ওই পাড়ার কিছু ছেলেকে দেখেছি যাদের আগে দেখিনি। কোথায়? এই মোড়ের মাথায়। কি করতো তারা? মনে হতো ওই বাড়ির দিকে চোখ রেখেছে। বয়স কীরকম তাদের? 20 থেকে 25-এর মধ্যে বলে মনে হয়। কজন ছেলে? আগে 4 জন। ফেলুদা একটুখানি চুপ করে কি যেন ভাবলো, তারপর বলল, ঠিক আছে, আপনি আসতে পারেন। এইসব কথা থেকে ফেলুদা কোনো ক্লু পেল কিনা জানি না, যেটাতে মনে হয় সত্যি করে কাজ হলো। সেটা হলো অম্বুজবাবুর স্ত্রীর সঙ্গে কথাবার্তায়। রীতিমতো সুন্দরী মহিলা, তার উপর যাকে বলে ব্রাইড। বয়স 40-এর উপর হলেও দেখে বোঝার জো নেই। দোতলার একটা ছোট বৈঠকখানায় বসে কথা হলো। ফেলুদা প্রথমেই ক্ষমা চেয়ে নিল ভদ্রমহিলাকে বিব্রত করার জন্য। তাতে কি হয়েছে বললেন, মিসেস অম্বুজ সেন
গোয়েন্দাকে যে এভাবে জেরা করতে হয় সে তো ফেলুদার গল্প পড়েই তিনি জেনেছেন। তিনি এইটাও বললেন তার নাকি খুব ভালো লাগে গোয়েন্দার গল্প ও কাহিনী পড়তে। ফেলুদা বলল, আমার প্রধান মুশকিলটা কোথায় হচ্ছে বলি। অম্বরবাবু একটা হুমকির চিঠি পেয়েছিলেন, জানেন বোধহয়। মিসেস অম্বুজ সেন বললেন তিনি জানেন। দেখেছেন সে চিঠি? মিসেস অম্বুজ সেন বললেন তিনি দেখেছেন। আমি অম্বরবাবুকে জিজ্ঞাসা করেছিলাম তার জীবনে এমন কোনো ঘটনা ঘটেছিল কি না যার ফলে অন্য কোনো মানুষের সর্বনাশ হতে পারে। উনি বলেছিলেন তেমন কোনো ঘটনা তার জানা নেই। অবশ্য আমার বলা উচিত ছিল যে রিসেন্ট ঘটনা হবার দরকার নেই, অতীতের ঘটনা হলেও চলবে। কেননা প্রতিহিংসার ব্যাপারটা মানুষ অনেক সময় অনেক দিন ধরে পুষে রাখে। আমি এখন আপনাকে জিজ্ঞাসা করতে চাই, আপনি কি এমন কোনো ঘটনার কথা জানেন 10-20 বছর আগে হলেও চলবে? ভদ্রমহিলা একটুখানি চিন্তিতভাবে চুপ করে থেকে বললেন, তাহলে আপনাকে বলি, আপনি দেখুন এমন কোনো ঘটনার কথা আপনি বলছেন কিনা। এটা আমার কাল রাত্রিরে হঠাৎ মনে পড়ে। আমার স্বামীকেও এখনো বলিনি। একটা অ্যাক্সিডেন্টের ব্যাপার। অ্যাক্সিডেন্ট? মিসেস অম্বু সেন বলতে আরম্ভ করলেন। তিনি বললেন, অনেক দিন আগে, তখনও রুনা হয়নি, বোধহয় তার পরের বছরই। আমার ভাসুর তখন নিজেই গাড়ি চালাতেন, আমার শ্বশুরের গাড়ি, অ্যাস্টিন। উনি শ্যামবাজারের দিকে একজন লোককে চাপা দেন, সে লোক মারা যায়, আর দুজনেই চুপ। ঘরে থমথম ভাব। অম্বুজ সেন পাশেই ছিলেন, চাপা গলায় বললেন, আশ্চর্য, এটা আমার মনেই ছিল না। ফেলুদা দুজনকেই প্রশ্ন করল, আর কি মনে পড়ছে? অম্বুজ সেন বললেন, নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলি, বোধহয় ক্লার্ক ছিলেন ভদ্রলোক। নামটা কি মনে পড়েছে আপনাদের? মিসেস সেন বললেন, স্ত্রী ছিল আর 3টে ছেলে মেয়ে। ছেলেটির বয়স 13-14 বছর, মেয়ে দুটি আরো ছোট। 5,000 টাকা তুলে দেন বিধবার হাতে। কে, অম্বরবাবু? অম্বুজবাবু বললেন, হ্যাঁ, সেই থেকেই দাদা ড্রাইভিং বন্ধ করে দেন, এখন মনে পড়েছে। ফেলুদা গম্ভীরভাবে উত্তর দিল, হ্যাঁ, তার মানে এখন সেই ছেলের বয়স বছর 25। পরিবারটির যে সর্বনাশ হবে এই ঘটনার ফলে এটা মোটেই অস্বাভাবিক নয়। 5,000 টাকার কত দিনই বা চলে? মিসেস সেন বললেন, এর বেশি আর কিছু মনে পড়ছে না তার। অম্বুজবাবু বললেন, আমারও ঠিক আর মনে পড়ছে না। ফেলুদা জিজ্ঞাসা করল, অম্বরবাবু কি ডায়েরি রাখতেন? অম্বুজবাবু বললেন, কই, সেই রকম তো শুনিনি কখনো। ফেলুদা উঠে পড়ল এবং সে বলল, অনেক ধন্যবাদ মিসেস সেন, আপনি অন্ধকারে একটা আলো দেখিয়েছেন আমাদের, তার জন্য আমি বিশেষভাবে কৃতজ্ঞ। মিসেস সেন বললেন, আমরা কিন্তু মনে প্রাণে চাইছি যে আপনি ব্যাপারটা একটু সুরাহা করেন। কথাটা যে ভদ্রমহিলা খুব আন্তরিকতার সঙ্গে বললেন তাতে কোনো সন্দেহ নেই। অমরবাবু অসুস্থ মাকে বিরক্ত করার কোনো মানে হয় না, তাই আমরা আপাতত পাম অ্যাভিনিউর পাঠ শেষ করে সেনেদের অ্যাম্বাসেডারে করে চলে গেলাম গঙ্গার ধারে। গিয়ে রেস্টুরেন্টের সামনে গাড়ি দাঁড় করিয়ে ড্রাইভার বিলাসবাবু বলল ওইখান থেকে অম্বরবাবু হাঁটতে আরম্ভ করতেন এবং সোজা দক্ষিণ দিকে গিয়ে ঠিক 1 ঘন্টা বাদে আবার ফিরে আসতেন, একেবারে ঘড়ির কাঁটায় কাঁটায়। ফেলুদা জিজ্ঞাসা করল, আপনি গাড়িতেই বসে থাকতেন? বিলাসবাবু হ্যাঁ বলে উত্তর দিলেন। কদিন ড্রাইভারি করছেন সেনবাড়িতে? বিলাসবাবু বললেন তিনি 9 বছর চাকরি করছেন সেনবাড়িতে। তার মানে আপনি অ্যাক্সিডেন্টের ব্যাপারটা জানেন না, তাই তো? বিলাসবাবু জিজ্ঞাসা করলেন, অ্যাক্সিডেন্ট? তখন ফেলুদা বলল, অম্বরবাবু বছর 12 আগে একটা
লোককে গাড়ি চাপা দিয়ে মারেন। সেন সাহেব বলে বিলাসবাবু প্রশ্ন তুললেন। কেন, বিশ্বাস হচ্ছে না আপনার? বিলাসবাবু বললেন, অম্বরবাবু যে কবে নিজে ড্রাইভ করেছেন সেইটাই সে জানতো না। ওই ঘটনার পরেই ড্রাইভিং ছেড়ে দেন তিনি। ড্রাইভারের তো দোষ দেওয়া যায় না সব সময়। রাস্তার লোক যেমনভাবে চলাফেরা করে, আরও বেশি লোক মরে না কেন সেটা ভাবি। ড্রাইভারের আর কি দোষ? অম্বরবাবু যেদিন আর ফিরলেন না, সেদিনের ঘটনাটা একটু বলবেন? বিলাসবাবু বলতে শুরু করলেন। তিনি বললেন, সেদিন উনি আসছেন না দেখে বিলাসবাবু হেস্টিংস পর্যন্ত গিয়েছিলেন। পথে লোক ধরে ধরে জিজ্ঞাসা পর্যন্ত করেছেন তিনি। গাড়ি থামিয়ে থামিয়ে রাস্তায় নেমে খুঁজেছেন পর্যন্ত। যদি পড়ে টরে থাকেন। হাতটা তেমন মজবুত ছিল না অম্বরবাবু। কেমন লোকজন ছিল রাস্তায়? বিলাসবাবু বললেন, সকালবেলা এদিকটা লোক মন্দ থাকে না, সব হাঁটতে আসে। তবে নিউ হাওড়া ব্রিজের সাইডটায় লোক থাকে না বললেই চলে। অম্বরবাবু ওদিকটায় যেতেন না। ফস করে যদি গাড়িতে করে কয়েকটা জোয়ান লোক এসে কোল পাজা করে তুলে নিয়ে যায়, কেউ টেরও পাবে না। আমরা গাড়িতে করেই 10 মাইল স্পিডে চালিয়ে হেস্টিংস পর্যন্ত ঘুরে এলাম, কিন্তু সন্দেহজনক কিছুই দেখতে পেলাম না। এরপর দুদিন পাম অ্যাভিনিউ থেকে কোনো খবর নেই। একদিন বিকালবেলায় লালমোহনবাবু এসে বললেন, ঘটনা কদূর এগুলো মশাই? অম্বর সেন উধাও শুনে লালমোহনবাবুর চোখ কপালে উঠে গেল। বললেন, আপনার একটি কেসও আমি আপনার হাত থেকে বেরিয়ে যেতে দেখলুম না। ধন্যি আপনার লাগ মশাই। আপনার গ্রেট স্কলার প্রতিবেশী মৃত্যুঞ্জয় সোমের কি খবর? দূর দূর, স্কলার না মুন্ডু। সে কি মশাই? এর মধ্যে আপনার আবার কি হলো? সেদিন তো সুপারলেটিভ ছাড়া কথাই বলছিলেন না। আর বলবেন না মশাই। কেন, কি হলো? বলতেও লজ্জা করে। আমার কাছে আবার লজ্জা কি? বলে ফেলুন। ব্যাপারটা কি জানি না, কিন্তু সেটা লালমোহনবাবু চেপে যেতে চাইছেন, সেটা বুঝতেই পারছি। এদিকে ফেলুদাও ছাড়বার পাত্র নয়। সেটায় পিড়াপিড়িতে ভদ্রলোক বলেই ফেললেন, আরে মশাই, ভাবতে পারেন ভদ্রলোক প্রদোষ মিত্রর নাম শোনেনি। আমার বন্ধু বলে পরিচয় দিতে গিয়ে একবারে ভেড়া বনে গেলুম। বলে কি না, হু ইস প্রদোষ মিত্র? তাতে আর কি হলো? এত বড় স্কলার, হার্ভার্ডের ডবল MA। আমিও তো তার নাম শুনিনি। কথাটা বোধ হয় লালমোহনবাবুকে কিছুটা আশ্বস্ত করলো। বললেন, তা যা বলেছেন, এত বড় দুনিয়ায় কটা মানুষ আর কটা মানুষকে চেনে। আর ভদ্রলোক বোধ হয় বেশিরভাগ সময় বিদেশে কাটিয়েছেন, কাজেই এক্সকিউজ করে দেওয়া যায়। কি বলেন? আমাদের কথার মাঝখানেই পাম অ্যাভিনিউ থেকে ফোন এলো। অম্বুর সেন, একটা বেনামে চিঠি এসেছে ভদ্রলোকের নামে। টেলিফোনেই সেটা পড়ে শোনালেন ভদ্রলোক। তিনি বললেন, আগামীকাল শুক্রবার সন্ধ্যা 6:30 100 টাকার নোটে 20,000 টাকা ব্যাগে পুরে প্রিন্সেপ ঘাট দক্ষিণ পূর্ব কোণের থামের ধারে রেখে যাবেন। অম্বর সেনকে অক্ষত অবস্থায় ফিরে পাওয়ার এই একমাত্র উপায়। পুলিশ বা গোয়েন্দার সাহায্য নিলে ফল হবে মারাত্মক। ফেলুদা ফোনে বলল, এখনই কোনো সিদ্ধান্ত নেবার দরকার নেই মিস্টার সেন। আরও 24 ঘন্টা আছে আমাদের কাছে। এর মধ্যে আমার কয়েকটা কাজ আছে। আপনাদের দিক থেকে কি করণীয় সেটা আমি কাল দুপুর 2টোর মধ্যে আপনাদের বাড়ি গিয়ে বলে আসব। তবে হ্যাঁ, টাকার ব্যবস্থা করে রাখবেন, ওটা খুবই জরুরি। ফেলুদা ফোন রাখার পর লালমোহনবাবু বললেন, কিন্তু গোয়েন্দার ব্যাপারে শাসিয়ে রেখেছেন যে মশাই। ফেলুদা উত্তরে বলল, জানি রকেটের বেগে ঘটনা এগিয়ে চলেছে। এই টাকাটা না দিয়ে উপায় কি আছে সেটাও আমি ভেবে পেলাম না। লালমোহনবাবু, কাল আপনার গাড়িটা একটু পাওয়া যাবে কি? লালমোহনবাবু বললেন, এনি টাইম। সকালে একবার বেরোবো, 9:30 নাগাদ পেলেই চলবে। ঘন্টা দুয়েকের মধ্যে আমার কাজ হয়ে যাবে। তারপর বিকাল 5টা নাগাদ আপনি যদি গাড়িটা নিয়ে চলে আসেন,
তো খুব ভালো হয়। এরপর ফেলুদা আর কোনো কথাই বলল না। পরের দিন লালমোহন বাবুর গাড়িতে করে ফেলুদা বেরোলো, একাই বেরোলো। কাজেই কোথায় কি করলো, কোথায় গেল জানবার উপায় নেই। 12টা নাগাদ ফিরে আসার পর দেখলাম তার মুখের ভাব বদলে গেছে। কি ঠিক করলে ফেলুদা? ভয়ে ভয়ে জিজ্ঞাসা করলাম। ফেলুদা বলল, জানিস তোপসে, টাকাটা মনে হয় দিতেই হবে, তবে গোয়েন্দা সম্পর্কে হুমকিটা মানা চলবে না। মানে তুমি নিজেও থাকবে নাকি সেখানে? ফেলু মিত্তির অত সহজে ঘাবড়াবার লোক নয় রে তোপসে। আর আমরা কোথায় থাকবো? তোরাও থাকবি কাছাকাছির মধ্যে, কারণ হেল্প দরকার হতে পারে। আমি তো শুনেই দুপুরে খেয়ে দিয়ে গেলাম পাম অ্যাভিনিউতে। অম্বুজবাবু স্বভাবতই বাড়িতেই ছিলেন। ফেলুদাকে দেখেই ব্যস্ত হয়ে উঠলেন, বললেন, কাল রাত্রিরে চোখের পাতা এক করতে পারিনি মশাই, দেখতে দেখতে কি যে হয়ে গেল। ফেলুদা গম্ভীরভাবে বলল, টাকাটা বোধহয় আপনাদের খোঁজবেই মিস্টার সেন। অম্বরবাবুকে ফিরে পাওয়ার আর কোনো রাস্তা নেই। রুনা হঠাৎ করে ঘরের দরজা থেকে চেঁচিয়ে জিজ্ঞাসা করে উঠল, ফেলুদা তুমি ধরতে পারোনি এখনো? ফেলুদা বলল, অনেকটাই ধরে ফেলেছি রুনা, খুব চেষ্টা করছি যাতে বাকিটা আজ বিকেলের মধ্যেই ধরে ফেলতে পারি। রুনাকে ভীষণ চিন্তিত মনে হলো। ফেলুদা ব্যর্থ হবে এটা যেন তার কাছে ভয়ানক একটা দুঃখের ব্যাপার। অম্বুজবাবু জিজ্ঞাসা করলেন, তাহলে কি করা উচিত বলে মনে হয় আপনার? টাকার ব্যবস্থা হয়েছে? হ্যাঁ সেইটা করে ফেলেছি, কিন্তু বাড়িতে তো অত ক্যাশ থাকে না, তাই আর সকালে সমরেশকে দিয়ে আনিয়ে নিয়েছি। সেই টাকা এবং যে ব্যাগ করে সেটা দেয়া হবে, এই দুই জিনিস আমি একবার দেখতে চাই। টাকা এবং ব্যাগ এসে গেল। এত টাকা এর আগে একসঙ্গে দেখেছি কি মনে তো পড়ে না। ফেলুদার সামনেই 20টা করে 100 টাকার নোট রবার ব্যান্ড দিয়ে গোছ করে 10 ভাগে ব্যাগের মধ্যে পুরে দেওয়া হলো। তার ফলে ব্যাগের চেহারা হয়ে গেল কচ্ছপের পিঠের মতো। ফেলুদা বলল, ভেরি গুড, তাহলে আমরা বেরিয়ে পড়ছি 6:45 নাগাদ। অম্বুজবাবু চমকে উঠল, সে কি আপনি যাবেন? অপরাধীকে ধরার চেষ্টা আমাকে করতেই হবে মিস্টার সেন। আপনি টাকা রেখে আসবেন আর সেই লোক দিব্যি এসে সেই টাকা তুলে নিয়ে যাবে, এ তো হতে দেওয়া যায় না। অম্বরবাবুকে ফেরত পাওয়াটা বড় কথা সেটা জানি, কিন্তু সেই সঙ্গে এই গুন্ডাদেরও সাজা হওয়াটা উচিত নয় কি? না হলে তো এরা এই ধরনের কুকীর্তি করেই চলবে। তবে আপনি চিন্তা করবেন না, সাবধানতা অবলম্বন না করে আমি কখনো কিছু করি না। আমি বলছি আপনি মন দিয়ে শুনুন। আপনি আমার গাড়িতে করে যাবেন টাকা নিয়ে, নিউ হাওড়া ব্রিজের দিকটা দিয়ে আসবেন। ওদিকটা মোটামুটি নিরিবিলিই থাকে। গাড়ি প্রিন্সেপ ঘাট থেকে অন্তত 200 গজ আগে দাঁড় করিয়ে আপনার ড্রাইভারকে বলবেন টাকাটা যথাস্থানে রেখে দিয়ে আসতে। আমি কাছাকাছির মধ্যেই থাকব। কাজটা ঠিক মতো হচ্ছে কি না সেটা আমি দেখতে পাবো। আমরা মিট করব ঘটনার পর রেস্টুরেন্টের সামনে। আপনি টাকা রেখে সোজা ওখানে চলে যাবেন, আমিও তাই করব। অপরাধীকে যদি ধরতে পারি তাহলে তিনিও আমার সঙ্গেই থাকবেন, বলাই বাহুল্য। অম্বুজবাবুর মনে হলো তিনি বেশ নার্ভাস বোধ করছেন। সেটা স্বাভাবিক নয়, টাকার অঙ্কটা তো কম নয়। আর গুন্ডারা কি করবে না করবে কে জানে। বিকেলে 4:30টার সময় লালমোহন বাবু এলো। তারপর ফেলুদা বলল, মশাই, এমন অভিনব কেস আমি কখনো পাইনি। অবশ্য আমাকে জিজ্ঞাসা করলে আমি এখনো বলতে পারবো না এর বিশেষত্বটা কি। লালমোহন বাবু জিজ্ঞাসা করলেন, তাহলে আমরা কি করছি? ফেলুদা বলল, শুনে নিন মন দিয়ে। তুইও শোন তোপসে। 5:30টার সময় আপনার গাড়ি নিয়ে আপনি আর তোপসে চলে যাবেন রেস্টুরেন্টে। সেখানে আপনাদের অভিরুচি অনুযায়ী পানাহার সেরে নিয়ে ঠিক 6:15 রেস্টুরেন্ট থেকে বেরিয়ে শটাং চলে যাবেন দক্ষিণে প্রিন্সেপ ঘাট লক্ষ্য করে। গাড়ি রেখে যাবেন রেস্টুরেন্টের সামনে। থামওয়ালা ঘাটটার কাছে পৌঁছানোর কিছু আগেই দেখবেন ডান দিকে একটা গম্বুজওয়ালা বসার ঘর রয়েছে। দুজনে সেখানে ঢুকে একটি বেঞ্চিতে বসে পড়বেন। ভাবটা এমন হওয়া চাই যেন সদ্য ভ্রমণ আর বায়ু সেবন ছাড়া আপনাদের আর কোনো উদ্দেশ্য নেই। ঘাটের দিকে আর দৃষ্টি রাখবেন, তবে যেন মনে না হয় যে ওইটা আপনাদের লক্ষ্য।
তারপর 6:30 পর ওখান থেকে উঠে নিজের গাড়িতে ফিরে আসবেন। আমিও সেখানেই আপনাদের সঙ্গে মিট করব। ফেব্রুয়ারি মাস শেষ হতে চলল, কিন্তু এখনো দিব্যি ঠান্ডা। তবে শীতকালের মতো দিন আর অত ছোট নেই। 6টা পর্যন্ত বেশ আলো থাকে। আমি আর লালমোহন বাবু কফি আর মুরগির কাটলেট খেয়ে ঠিক 6:15 রেস্টুরেন্টের থেকে বেরিয়ে রওনা দিলাম প্রিন্সেপ ঘাটের দিকে। পথে লালমোহন বাবু মাঝে মাঝে বুক ভরে নিঃশ্বাস নিয়ে সন্ধ্যা ভ্রমণের অভিনয় করছেন। সেটা যে খুব কনভিন্সিং তা নয়, কিন্তু ক্রমেই আশেপাশের লোকজন এত কমে আসছে, ফুচকাওয়ালার ভেলপুরির দল এত পিছিয়ে পড়েছে যে এখন উনি যা খুশি করলেও আপত্তির কিছু নেই। 10 মিনিট লাগলো আমাদের গম্বুজওয়ালার বাসায় জায়গাটায় পৌঁছাতে। বেঞ্চি দখল করার পর এদিক ওদিক চেয়ে লালমোহন বাবু চাপা গলায় প্রশ্ন করলেন, তোমার দাদাকে দেখতে পাচ্ছ কি তপেশ? দাদা কেন? কোনো মানুষই দেখতে পাচ্ছি না, ঘাটের নৌকো মাঝিদের ছাড়া। কোনখানে লুকিয়ে রয়েছে ফেলুদা কে জানে। ঘাটের 150 বছরের পুরনো থামগুলো মাথা উঁচিয়ে দাঁড়িয়ে আছে, তাদের মধ্যে ভাগগুলো ক্রমেই অন্ধকার হয়ে আসছে। ওখানে গিয়ে কেউ টাকার ব্যাগ রাখলেও বা ব্যাগ নিতে এলেও কেউ দেখতে পাবে না। ওই যে লালমোহন বাবু আমার হাত খামচে ধরেছে। হ্যাঁ ঠিকই, একজন সাদা প্যান্ট আর কালো কোট পরা লোক হাতে একটা ব্যাগ নিয়ে এগিয়ে যাচ্ছে প্রিন্সেপ ঘাটের দিকে। অম্বরবাবুর ড্রাইভার বিলাসবাবু এবার থামগুলোর ফাঁক দিয়ে ভিতরে ঢুকে অন্ধকারে মিলিয়ে গেলেন। মিনিট খানেক পরেই তাকে আবার দেখা গেল, এবার হাত খালি। বড় রাস্তার পরে ডাইনি মোড়ে ঘুরে গাছের আড়াল হয়ে গেলেন ভদ্রলোক। 6:30 বেজে গেছে, আলো আরো পড়ে এসেছে। এখন সামনের সারির থামগুলো ছাড়া আর কোনো কিছুই দেখা যাচ্ছে না। একবার মনে হলো অন্ধকারের মধ্যে কে যেন নড়ল, কিন্তু সেটা চোখের ভুল হতে পারে। এরপর দেখলাম সেনেদের গাড়ি আমাদের সামনে দিয়ে রেস্টুরেন্টের দিকে চলে গেল। তারপর 3 জন জিন্স পরা ছেলে, তাদের পিছনে ঢলা প্যান্ট পরা হাতে লাঠিওয়ালা এক বৃদ্ধ ফিরিঙ্গিও সেই দিকে চলে গেল। আমরা উঠে পড়লাম। এবার ঠিক 10 মিনিটই লাগলো আমাদের গাড়ির দিকে পৌঁছাতে, কিন্তু ফেলুদা কই? এবার গাড়ির ভিতরে চোখ গেল। নস্যি রঙের আলোয়ান জড়ানো এক লুঙ্গি পরা বুড়ো বৃদ্ধ এসে বসে আছে হরিপদ বাবুর পাশে। থুতনিতে খোঁচা খোঁচা দাড়ি, কিন্তু গোঁফ নেই। সালাম কর্তা। লালমোহন বাবুর দিকে চেয়ে লোকটা বলল, এ আর বলতে হবে না, এ মুসলমান মাঝি ফেলুদা ছাড়া আর কেউ নয়। ওদিকে অম্বুজ বাবু এসে পড়েছেন রাস্তার ওদিক থেকে। তার কাছে ফেলুদার নিজের পরিচয় দিতে হলো। নৌকো থেকে ঘাটটা সবচেয়ে ভালো দেখা যায়, তাই ওখানেই ওত পাতার সিদ্ধান্ত নিয়েছিলাম। তো কি হলো সেটা বলুন মিস্টার মিত্তির। ফেলুদা গম্ভীর স্বরে বলল, ভেরি সরি মিস্টার সেন। মানে? আমি ঘাটে ওঠার আগেই সে লোক টাকা নিয়ে হাওয়া। বলেন কি, টাকা নেই? লোকটাকেও ধরা গেল না? বলছি তো, আমি অত্যন্ত দুঃখিত। অম্বুজবাবু কিছুক্ষণ ফ্যাল ফ্যাল করে চেয়ে রইলেন ফেলুদার দিকে। কথাটা যেন ভদ্রলোকের বিশ্বাসই হচ্ছে না। সত্যি বলতে কি, আমারও কেমন যেন মাথা ঝিমঝিম করছিল। ফেলুদাকে এভাবে হার মানতে এর আগে কখনো দেখিনি। ফেলুদা বলল, আপনাদের পুলিশের সাহায্যই নিতে হবে মিস্টার সেন। আপনি বাড়ি চলে যান। এবার তো অম্বরবাবুর ফিরে আসার কথা। আমরা একবার বাড়িতে ঢো মেরে আপনার ওখানেই আসছি। এই বেশে তো আর পাম অ্যাভিনিউর বৈঠকখানায় ঢোকা যাবে না। বাড়ি যাওয়ার একমাত্র কারণ হলো ফেলুদার একটু ফিটফাট হয়ে নেওয়া। তাছাড়া হাতেও রং লেগেছিল। জিজ্ঞাসা করতে বলল আলকাতরা, সেটাও ধুয়ে নেওয়া দরকার। আলকাতরাটাও মেকআপের অংশ কিনা জিজ্ঞাসা করতে কোনো উত্তর দিল না ফেলুদা। আমরা যখন পাম এভিনিউ রওনা হলাম তখন প্রায় 7:30 বাজে। পথে লালমোহন বাবু একবার বলেছিলেন, আপনার অমন ব্রিলিয়েন্ট মেকআপটা মাঠে মারা যাবে ভাবিনি মশাই। কিন্তু তাতে ফেলুদা কোনো মন্তব্য করেনি। পাম অ্যাভিনিউ পৌঁছানোর সঙ্গে সঙ্গেই রুনার গলায় উচ্ছ্বসিত চিৎকার শোনা গেল। অম্বরবাবু ফিরেছেন।
আমরা আসার মিনিট 10 আগে আমরা বৈঠকখানায় গিয়ে ঢুকতেই ভদ্রলোক সোফা ছেড়ে উঠে হাত বাড়িয়ে ফেলুদার হাত দুটো ধরে ঝাঁকিয়ে দিলেন। ভাই, ভাইয়ের বউ, ভাইজি, সমরেশবাবু, বিলাসবাবু সকলেই ঘরে রয়েছেন। একগাল হেসে প্রশ্ন করলেন লালমোহন বাবু। তা মশাই কোথায় আটকে রেখেছিল আপনাকে? ও সে বলবেন না। ফেলুদা হাত তুলে বাধা দিল ভদ্রলোককে। উনি তো বলবেনই না, আর আপনিও বলবেন না মিস্টার সেন, কারণ বললেই একরাশ কল্পনার আশ্রয় নিতে হবে। মিথ্যে শব্দটা ব্যবহার করলাম না, কারণ সেটা ভালো শোনায় না। হঠাৎ ফেলুদা ধরে ফেলেছে বলে চেঁচিয়ে উঠল রুনা। এবার ফেলুদা একটা 4 মিনিট ধরিয়ে নিয়ে বলল, আপনারা যে একটা বিরাট ফোন দিয়ে এঁটেছেন সেটা ধরে ফেলেছি, কিন্তু সেটা কারণ এখনো পর্যন্ত ধরতে পারছি না। হঠাৎ হাসতে শুরু করলেন অম্বর সেন। তিনি বললেন, কারণটা আমি বলছি মিস্টার মিত্তির। কারণ আমার এই খুদে ভাইজিটা, সে আপনাকে বলতে গেলে একরকম পুজোই করে। তার ধারণা আপনি ভুলভ্রান্তির ঊর্ধ্বে। তাই ওকে আমি সেদিন বললাম যে তোর ফেলুদাকে আমি জব্দ করতে পারি। ব্যাস, ওই একটি উক্তি থেকেই সমস্ত ফন্দির উৎপত্তি। এতে আপনাদের সকলেরই ভূমিকা আছে। অর্থাৎ এ আপনাদের ফ্যামিলি নাটক? ঠিক তাই মশাই, সব কিছুই সবাইকে আমি শিখিয়ে পড়িয়ে গিয়েছিলাম। আপনি কি জিজ্ঞাসা করলে কি উত্তর দেবে সব লিখে মুখস্থ করিয়ে দিয়েছিলাম, এমনকি ড্রাইভার ও চাকরকেও পর্যন্ত। প্রধান নারী চরিত্র অবশ্য বৌমা, যাকে দিয়ে মন গড়া অ্যাক্সিডেন্টের কথা বলানো হয়েছিল। আমি নিজেই ভাবিনি যে আপনি ব্যাপারটা ধরে ফেলবেন। ইনফ্যাক্ট এই নিয়ে আমার ভাইয়ের সঙ্গে 100 টাকার বাজিও ধরেছিলাম। এ ব্যাপারে রুনার উৎকণ্ঠাই ছিল সবচেয়ে বেশি, কারণ তার হিরো যদি ফেল করতো তাহলে তার দুঃখের সীমা থাকতো না। এই ঝুঁকিটা অবশ্য আমাকে নিতেই হয়েছিল, কিন্তু এখন সে নিশ্চিন্ত। এবার বলুন তো, আপনার সিস্টেমটা কি? কিসে প্রথম সন্দেহ হলো মিস্টার মিত্তির? ফেলুদা বলল, প্রথমত এবং প্রধানত দুটোই ক্লু আপনার কাজের ঘরে পাওয়া। এক হলো হিমালয়ান অপটিক্যালসের ক্যাশ মেমো। আমি সেখানে খোঁজ নিয়ে জেনেছি যে আপনি দিন 7 আগে একটি সোনালি ফ্রেমের নতুন চশমা করিয়েছেন, কিন্তু আপনার বাড়িতে সেটার সম্বন্ধে কেউ জানে না, বা কেউ সেটা আপনাকে পড়তেও দেখেনি। প্রশ্ন হলো, এই চশমার দরকার পড়েছে কেন, এবং ঠিক এই সময় দরকার কেন? 2 হলো আপনার ডেট ক্যালেন্ডারে 3 দিনের পুরনো তারিখ। আপনার চাকর যখন তারিখ বদল করে না, তখন সেটা নিশ্চয়ই আপনিই করেন। তাহলে বদল হয়নি কেন? তখনই মনে হলো যে আপনাকে যদি কিডন্যাপ করার ভান করে গা ঢাকা দিতে হয়, তাহলে হয়তো একটা ডেরা স্থির করে 2 দিন আগে গিয়েই সেখানে থাকা অভ্যেস করতে হবে। নতুন জায়গা ধাতস্থ করতে সময় লাগে বই কি, আর তাই যদি হয় তাহলে সাবধানতা অবলম্বন করার জন্য আপনাকে হয়তো একটি ছদ্মবেশ ও একটি নতুন নাম নিতে হবে। সেই ক্ষেত্রে একটি নতুন চশমা নেওয়াও মোটেই অস্বাভাবিক কিছু নয়। ধরে ফেলেছে ফেলুদা, সব ধরে ফেলেছে বলে আবার চেঁচিয়ে উঠল রুনা। এর মধ্যে লালমোহন বাবু যে হঠাৎ কেন খাঁচায় বন্ধ সিংহের মতো পায়চারি করতে আরম্ভ করেছেন তা বুঝতে পারলাম না। ভদ্রলোক যাতে কোনো বাড়াবাড়ি না করে ফেলেন তাই ওকে সামলাতে যাব এমন সময় উনি হঠাৎ দুহাত তুলে চেঁচিয়ে উঠলেন, ইউরেকা, ইউরেকা! ফেলুদা প্রশ্ন করল, তমসায় চিনেছেন ভদ্রলোককে? চিনব না? মৃত্যুঞ্জয় সোম। অম্বরবাবু হো হো করে হেসে উঠলেন। আপনার সঙ্গে সেদিন পার্কে দেখা হওয়াটা সম্পূর্ণ অ্যাক্সিডেন্ট মশাই। আসলে গড়পাড়েই আমার এক বন্ধুর বাড়িতে গিয়েছিলাম সেদিন। আপনি যখন এগিয়ে এসে জটায়ু বলে নিজের পরিচয় দিলেন, তখন ভাবলাম, বারে, এ তো বেশ মজা। যাকে জব্দ করতে যাচ্ছি তারই সাগরেদের সঙ্গে দেখা হয়ে গেল। তাহলে একে নিয়ে একটু রগড় করতে পারলে কেমন হয়। তারপরেই অবশ্য মিত্তির মশাইয়ের বাড়িতে আপনার সঙ্গে দেখা, কিন্তু আপনি আমায় চিনতে পারেননি। ফেলুদা বলল, কিন্তু তাহলে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে? নাটকের তো এখানেই শেষ নয়। অম্বরবাবু,
এখনো তো ড্রপ সিন ফেল চলবে না। ফেলুদা একটা কথা জিজ্ঞাসা করতেই ঘরের আবহাওয়া মুহূর্তের মধ্যে বদলে গেল। হোয়ার ইজ দ্য মানি অম্বরবাবু, হোয়ার ইজ দ্য মানি? অম্বর সেন ফেলুদার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে চেয়ে বললেন, মিস্টার মিত্তির, আপনি আমাকেও কিন্তু একজন শখের গোয়েন্দা বলতে পারেন। আমি যদি বলি টাকাটা আপনি নিয়েই আমাদের সঙ্গে একটা রগড় করেছেন, তাহলে কি খুব ভুল বলা হবে? অপরাধী যখন নেই, কিডন্যাপার যখন নেই, তখন টাকাটা সরে কোথায় যাবে মিস্টার মিত্তির? ফেলুদা মাথা নেড়ে বলল, মিস্টার সেন, অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি যে আপনার শখের গোয়েন্দাগিরি এক্ষেত্রে খাটলো না। প্রিন্সেপ ঘাটের কাছে আর সন্ধ্যায় আমি ছাড়াও আরেকজন ছদ্মবেশী ছিলেন। বলেন কি মশাই? অম্বর সেন, আপনি তাকে দেখেছেন? দেখেছি, কিন্তু চিনি না। কিন্তু আপনি তখন তাকে ধরলেন না কেন? তখন ধরাটা আপনার পক্ষে যথেষ্ট নাটকীয় হতো না? আপনারা নাটক পছন্দ করেন তো? আমার মনে হয় আপনাদের সামনে ধরাটা আরও নাটকীয় হবে। আমার সন্দেহ তিনি এখনো এখানেই আছেন। এ সন্দেহ ঠিক কি না সেটা আমি একবার পরখ করে দেখতে চাই। ঘরে যাকে বলে পিন পড়া নিস্তব্ধতা। রুনার দিকে আর চোখে চেয়ে দেখলাম সেও ফ্যাকাশে মেরে গেছে। ফেলুদা বলল, বিলাসবাবু, আপনার জুতোর তলাটা একবার দেখুন তো। বিলাসবাবু তার জুতো দেখার জন্য প্রশ্ন তুলল। দেখা গেল তার জুতোর নিচে আলকাতরা লেগে রয়েছে। তিনি বললেন, রাস্তায় আসার সময় তার বারবার পা আটকে যাচ্ছিল। ফেলুদা বলল, ওই আলকাতরা আমি ছড়িয়ে রেখে দিয়েছিলাম থামটার চারপাশে, কারণ একজনের সম্বন্ধে আমার মনে একটা সন্দেহের কারণ ঘটেছিল। আপনারা সকলেই বানিয়ে বানিয়ে কথা বলেছিলেন, কিন্তু ইনি যে মিথ্যে বলছেন সেটা একটু অন্যরকম। ইনি বলছেন, ও কি, আপনি যাচ্ছেন কোথায়? এখানে কিন্তু পালাবার পথ নেই। দরজা আগলে দাঁড়িয়ে আছেন বিলাসবাবু। এক ঝটকায় যাকে বগল দাবা করে ফেলেছেন ভদ্রলোক, তিনি হচ্ছেন সমরেশ মল্লিক। ফেলুদা বলল, এবার আপনার স্যান্ডেলের তলাটা এদের একটু দেখিয়ে দিন তো। বিলাসবাবু, একটু হেল্প করলে ব্যাপারটা হয়তো সহজ হয়ে যাবে। বিলাসবাবু একটু নিচু হয়ে সমরেশবাবুর পা থেকে স্যান্ডেলটা এক টানে খুলে নিয়ে তার তলাটা সকলকে দেখিয়ে দিলেন। উনি যে গিয়েছিলেন প্রিন্সেপ ঘাটের থামের পাশে, তাতে আর কোনো সন্দেহ রইল না। ফেলুদা বলল, আপনার কোহিনূর কোম্পানি তো 2 বছর হলো লাটে উঠেছে, তা সত্ত্বেও আপনি সেখানে চাকরি করেছিলেন কি করে সেটা এদেরকে একটু বুঝিয়ে বলবেন? আর যদি চাকরি নাই করে থাকেন, তবে এই 2 বছর কিভাবে রোজগার করেছেন সেটাও একটু বলুন। সমরেশবাবু নিরুত্তর। বিলাসবাবু এখনো তাকে জাপটে ধরে আছেন। পুলিশ আসার আগে পর্যন্ত এইভাবেই ধরে থাকবেন। অবশ্যই এই ব্যক্তির খোলস খুলে ফেলার জন্য আপনাদের আমাকেই ধন্যবাদ দিতে হবে। আপনারা তো আর 20,000 টাকা রাখতেন না থামের পাশে। নেহাত আমি যখন বললাম শাসানি কেয়ার করি না, আমি নিজেই থাকবো সেখানে, তখন আপনাদের বাধ্য হয়েই রাখতে হলো। আর সেই টাকা হাত করার সুযোগ নিল সমরেশ বসু। যাকে এখন তো জানলেন টাকা কোথায় আছে, এবার সেটা আদায় করার রাস্তা আপনারা দেখুন। উনি যদি সে টাকা অন্যত্র পাচার করে থাকেন, তাহলে পুলিশ তো আছেই, তারা এসব আদায় অনেক রাস্তা জানেন। আমার কাজ এখানেই শেষ। ফেলুদার সঙ্গে সঙ্গে আমরা দুজন উঠে পড়লাম, কিন্তু ওটা আর হলো না। মিসেস সেন বাধা দিলেন। মিসেস সেন বললেন, শেষ বলেছেন কি? এত সহজে শেষ হবে কি করে? আপনাকে ঝুড়ি ঝুড়ি মিথ্যেগুলো বললাম, তা বুঝি প্রায়শ্চিত্ত করতে হবে না? আজ রাত্রিরে আপনাদের খেতে হবে আমাদের বাড়িতে। অম্বর সেন বললেন, ওই 20,000-এর অন্তত খানিকটা তো আপনার প্রাপ্য, তা না নিয়ে যাবেন কি করে? রুনা বলল, আমরা যেহেতু 3 জন একসঙ্গে এসেছি, আমাদের 3 জনের অটোগ্রাফি তার চাই। লালমোহনবাবু বলে উঠলেন, আগে মশাই, এন্ডস ওয়েল দ্যাট অলস ওয়েল। এতক্ষণ আপনারা শুনলেন
সত্যজিৎ রায় কাহিনী অবলম্বনে ফেলুদা ও অম্বর সেন অন্তর্ধান রহস্য। গল্পটি ভালো লাগলে লাইক করুন, কমেন্টে আপনাদের মতামত জানান এবং সাবস্ক্রাইব করুন আরও নিত্য নতুন গল্প শুনতে। আজকের গল্প এতটাই। দেখা হচ্ছে পরের গল্পে।